আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নেতৃত্ব প্রজেক্টের অনেক ডাইরেক্টরকে সরায় দিছে, নতুন টেন্ডার কমিটি করছে, নতুন ইকোনমিক আপনার এভালুয়েশন কমিটি করছে, নেত্রীকে আপনারা যা বুঝাইছেন তাই তো করছে। এখন আবার আপনাদের অসুবিধাটা কি? না, এটা দুদক যদি করে তাহলে ওরা মেনে নিবে। দুদক কি করবে? এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব? আমি বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বুঝি, আমি এটা জানি এখানে সরকারকে রাজনৈতিকভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে, সরকারের অস্তিত্বকে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এখানে ডক্টর ইউনূস আছে, এখানে 111-এর কুশলীরা আছে, যারা 1/11-র ঘটনাগুলো ঘটিয়েছে, তারা আছে পর্দার অন্তরালে। আমি ইমেল পেয়েছি, যে ইমেলে হিলারি ক্লিনটনকে ইমেল করা হয়েছে, তাকে দিয়ে তদবির করানো হয়েছে সরকারকে ইমেজ নষ্ট করার জন্য। পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। I will have to do. আমি আজ অথরিটির সঙ্গে বলছি, আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে। কেউ আমাকে বলে দেয়নি, আমার বিবেক বলেছে এটা করতে হবে, এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি I am the last man to do it. I am the last man to do it. আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি। Whatever I will face, I am ready to face at any time. এটাই হলো আমার বৈশিষ্ট্য, আমি এটাই বললাম। যাই হোক, আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি। আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি পাবনার ইন্দ্রাপট্টি থেকে রাজপথ গিয়েছি। আমি ইন্দ্রাপট্টিতে শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগান দিয়েছি। আমি টাউন হলে বক্তৃতা দিয়েছি, গর্জে উঠেছি। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগামিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। ওখানে বগা চাচি আমাকে আদর করে ভাত খাইয়েছেন। আমি সেই ভাত খেয়ে সিনিয়র লিডারদের সঙ্গে আমি গিয়েছি টাউন হলের ময়দানে, 6 দফা শুনেছি। সেখানে ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগানে আমি টাউন হলের মাঠ মুখরিত করেছি। আমি সেখান থেকে ছাত্রলীগ, এরপরে মণি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী যুবলীগের সভাপতি হয়েছি। আমি সেখান থেকে বঙ্গবন্ধুকে আকর্ষণ করেছিলাম বলে বাকশালের জয়েন্ট সেক্রেটারি হয়েছি পাবনা জেলার। আমি ভেবেছিলাম রফিকুল ইসলাম বকুল হবে। স্বাভাবিকভাবে আমার গণনায় ছিল বকুল আমার চেয়ে ভালো নেতা, অস্বীকার করি না। বকুল একজন ভালো নেতা, আমি অস্বীকার করতে পারি না। আমি মনে করেছিলাম বকুল হবে,
হঠাৎ আমাকে ঢাকা থেকে ফোন করে জানানো হলো আমি পাবনা জেলা বাকশালের জয়েন্ট সেক্রেটারি। আমি জয়েন্ট সেক্রেটারি, আমার সাথে আমিনুল ইসলাম বাদশা ভাই জয়েন্ট সেক্রেটারি, আমার সাথে ঈশ্বরদের মহিউদ্দিন ভাই এমপি জয়েন্ট সেক্রেটারি। আরে আমি জয়েন্ট সেক্রেটারি, আমি ভাবতে পারি না। মণি ভাইকে জিজ্ঞেস করলাম ফোন করে ভয়ে ভয়ে, বলে মণি ভাই ল ডিগ্রি তুমি নিয়েছো, এই জন্য বঙ্গবন্ধু বললেন বকুলকে আমি তোফায়েলের সঙ্গে রেখে দেব। বকুল তো তোফায়েলের লোক, আর তোফায়েল হবে যুব ফ্রন্টে, বকুল থাকবে যুব ফ্রন্টে। আমি মাথা হেড করলাম, ঠিক আছে বঙ্গবন্ধু যা চান তাই তো হবে। যাই হোক, যুবলীগে থাকার কারণে বা বাকশালের জয়েন্ট সেক্রেটারি হওয়ার কারণে আজকে যে কথা বলবো, কারাগারে যেতে হলো, গ্রেপ্তার হলাম পাবনায়। আমি প্রথম রাজনীতিবিদদের যে সমস্ত অলংকার থাকা দরকার ওই অলংকারটা ছিল না, কারাগারে যাওয়ার অলংকার হয়ে গেল, কপালে জুটলো। কারাগারে গেলাম, জেলখানায় গেলাম, ডান্ডা বেড়ি পড়লাম, হাতে হ্যান্ডকাপ পড়লাম। রাতের অন্ধকারে সেনাবাহিনী আমাকে নিয়ে যেত, চরম অত্যাচার করত, অত্যাচারিত হতাম। অত্যাচারিত হয়ে যখন জেলখানায় আসতাম জখমি অবস্থায়, তখন আহারে ওহরে এভাবে মারলো ওভাবে মারলো। অনেকেই বলতো আমার জেলখানায়, এই টুকু ভাই এখানে আছে। অনেকে বলে তুমি টুকু টুকু করো, আমি টুকু টুকু করি না। টুকু ভাই বলতো ওই জায়গাটা কাটা, ওখানে মলম লাগায় দেই, মলম লাগায় দিত। জেলখানার কষ্টের জীবন যারা ভোগ করছে, এই অত্যাচার নির্যাতনের সময় যে এতটুকু সান্ত্বনা দিয়েছে, জীবনে যদি বেঁচে থাকি সেই সময় তার কথা স্মরণ করতে হয়। আজটুকু ভাই বেঁচে আছে, স্মরণ করি। ভাত খেতে পারি না, ভাত খেতে পারি না। ডাঁটা, এত বড় বড় ডাঁটা দেয়, আর সে কি ভাত দেয় খাই না, বমি আসে, ফেরত দেয়। এটুকু ভাই পাশের সেলে, আমরা তখন সেলে থাকি যেখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রাখে, সেলে থাকি। টুকু ভাই পাশের সেলে থাকে। টুকু ভাই বলে যে চুপ, ভাত ফেরত দাও কেন? তা আমি বললাম দেই ভাই, খেতে পারি না তো। কয় যে আমার দাও, আমি তো সাঁতার কাটি, আমার খিদা লাগে। তা আমি বললাম যে ভাই খান, টুকু ভাই দিয়ে দেই। এই তো অবস্থা এইভাবে। হ্যাঁ, কি বুঝলাম না? তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। তো ভাইরা আমাকে, আমি বলি যে কথাটা বলছিলাম, আর এখানে আমি শর্ট করবো না, বাইরে নাকি ঝড় উঠছে। এখন প্রশ্ন হলো যে আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা উন্নয়নের কথা বলেন। আপনি এই কথা বলবো, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করেছিলাম আজকে থেকে 4 বছর আগে। আমি তার প্রেসিডেন্ট ছিলাম। ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা আসছেন। আমি কিন্তু পাবনার উন্নয়নকে সামনে রেখেই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করেছিলাম। সুতরাং ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমি পাবনার উন্নয়নের জন্য, যেমন আমাকে বলতে হবে না, এখন বাইরে আবহাওয়া খারাপ, আমি শুধু দুটা কথা বলি। সেটা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ ও সমাজ অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না, বরং তা রাজনৈতিক পরিবেশ তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। রাজনীতি থেকে হিংসা,
হানাহানি অবসান ঘটিয়ে একটু সহিষ্ণু গণতান্ত্রিক রীতিনীতি মহান সংবিধানকে রাখতে হবে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার ইতিহাসকে আরো সমৃদ্ধ ও বেগবান করবে, এটাই সকলের প্রত্যাশা। আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছি, আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লাহ শুরু হবে। আগামী সেপ্টেম্বর মাসে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। আজকে ঘোষণা করলাম আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ শুরু হবে, স্থাপিত হবে। আপনারা পাবনা ঢাকা যে রেলটি চলবে সেই রেলের নামকরণ কি হবে সেই নাম আপনারা এখন ঠিক করবেন। পাবনা ঢাকা এক্সপ্রেস, এই পাবনা ঢাকা এক্সপ্রেসের নামকরণ কি হবে এইটা আপনারা এখন ঠিক করেন। এক্সপ্রেস ট্রেনের নাম কি হবে এইটা সকলেই হয়তো জানেন, পত্রপত্রিকায় দেখেছেন। যখন পদ্মা সেতু বানাবেন মাননীয় প্রধানমন্ত্রী 2012 সাল হঠাৎ করে পদ্মা সেতু থেকে টাকা উইথড্র করে নিয়ে গেল বিশ্বব্যাংক, নিয়ে গেল জাইকা, নিয়ে গেল আইডিবি, নিয়ে গেল এডিবি। এরা সব তাদের প্রতিশ্রুত টাকা প্রত্যাহার করে নিয়ে গেল। বলল বিশ্বব্যাংকে দুর্নীতি হয়েছে। এখানকার দুটি পত্রিকায়, নাম বলবো না এখন, ফলাও করে প্রচার করা হলো এখানে দুর্নীতি হয়েছে। আমি তখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। দুর্নীতির কথা বলার সঙ্গে সঙ্গে এটা দুর্নীতি দমন কমিশন সুমোটো তদন্তের দায়িত্ব নিল। কেউ বলল না, বিশ্বব্যাংক ভিতরে ভিতরে দুটি পত্রিকা দিয়ে নিউজটা করালো। 2 মাসের মধ্যে বললাম যে এখানে কোনো দুর্নীতি হয় নাই। সেটা ছিল মূল সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায়। বিশ্বব্যাংক চুপ করে থাকলো, কোনো উত্তর দিল না। 1 মাস পর তারা আবার বলল যে দুর্নীতি যদি মূল সেতু টেন্ডার প্রক্রিয়ায় না হয়ে থাকে তাহলে দুর্নীতির জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা বললাম এই আবার কি অভিনব অভিযোগ। আমি ডিফার করলাম, আমি বললাম দুর্নীতির জন্য ষড়যন্ত্র কখনো হয় না, এ ধরনের কথা আমাদের পেনাল কোডে নাই। দুর্নীতি তখনই হয়, ব্রাইব কখন হয়? ব্রাইব হয় অফার এবং অ্যাকসেপ্টেন্স। আমি টাকা দেব, তিনি টাকা নেবেন। যখন টাকা দিলাম, টাকা নিলাম, তাহলে সেটা ব্রাইব হয়ে গেল, সেটা ঘুষ হয়ে গেল, সেটা দুর্নীতি হয়ে গেল। আমি টাকা দিলামই না, আমি একটা টাকাও দিলাম না, আর এখানে কেউ নিল না, দুর্নীতি হলো কেমনে, ষড়যন্ত্র হলো কেমনে? স্বাভাবিক প্রশ্ন। আর যদি কেউ লয়ার নাও হয়ে থাকে তাহলে সে এটা স্বভাবে বুঝবে এটা হয় না। আমি বললাম হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমার 3 জন সাথীর মধ্যে মতামতের গড়মিল হয়ে গেল, লাগলো চরম দ্বন্দ্ব, সরকারের মতো সরকার হয়ে গেল। অদ্ভুত কাণ্ড। সরকারের সিনিয়র মন্ত্রী, সিনিয়র উপদেষ্টা এর মধ্যে ইনভলভ হয়ে গেল। আমাকে বলল বিশ্বব্যাংক যা বলে আপনি শুনে নেন। বিশ্বব্যাংক বিনা দোষে আমার কানমলা দিবে আর আমি এটা শুনবো, এটা কখনো তো হতে পারে না। আমি বললাম মাননীয় মন্ত্রী, আমি আইনের ছাত্র, আইনে লেখাপড়া করছি, ভাই আমি তো পারবো না। তো বলে কেন পারবেন না?
দেশের স্বার্থে পারবেন। একজন ফট করে বলে উঠল, আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, সেখানে আমি স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করেছি, স্টেট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংককে বলে দিয়েছে তারা এখন টাকা দিবে। আরেকজন বলল, আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলে আসছি, তারা এখন রেডি, তারা টাকা দিবে। তারা এখন বলছে আমরা ভুল করছি, টাকা উইথড্র করছি, উই আর রেডি টু রিফাইন্যান্স। আমি বললাম যে ওরা রেডি, তো টাকা দেয় না কেন? নেত্রী তো আবুল হোসেনের চাকরি খায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন। গত 1 ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। একাধিক সূত্রে জানা গেছে, 3টি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে টিউলিপের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট। দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে টিউলিপ সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য, সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিজিওর মাধ্যমে দুদকের কাছে কৈফিয়ত তলব করা হতে পারে। আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয়, কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের 1 ডিসেম্বর রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকী নন, তার মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল। মূল অভিযোগ ছিল শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন। আদালত এই অভিযোগকে আমলে নিয়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই বিচার প্রক্রিয়াটি মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে, কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত 5 আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছিলেন। টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান যুক্তরাজ্যের স্টিফেনসন হারুট দুদককে সতর্ক করে দিয়েছে তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। টিউলিপের আইনজীবীরা বাংলাদেশের দুদকের কর্মকাণ্ডকে বেআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য টিউলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করা। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের 7 জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সূত্রগুলো বলছে, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে সেখানে 3টি গুরুতর আইনি প্রক্রিয়ার লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান। প্রথম অভিযোগটি হলো, টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে বারবার দুদকের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও দুদক কোনো জবাব না দিয়ে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে এই মামলার রায় হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে ব্রিটেনের নামকরা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন এই মামলার রায় হওয়ার আগে। 25 নভেম্বর দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রেভ, ফিলিপ স্যান্ডস ও জিওফ্রি রবার্টসন। তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা সম্পন্ন আইনজীবী। হাই প্রোফাইল এই আইনজীবীরা বলছেন, টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বেশ গুরুত্ব পায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের বিষয়টি।
ব্রিটিশ ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ আইনজীবীদের দ্বিতীয় অভিযোগটি হলো শোনা কথা ও সাক্ষ্যের দুর্বলতা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুদকের তদন্ত প্রক্রিয়ায় টিউলিপের আইনজীবীরা ভয়াবহ দুর্বলতা খুঁজে পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়ের পর দুদকের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার সময় স্বীকার করেন, টিউলিপ সিদ্দিক সরাসরি কোনো প্রভাব খাটিয়েছিলেন এমন কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল তাদের কাছে নেই। এই দুর্বলতাগুলো ব্রিটিশ আদালতে তুলে ধরার জন্য এরই মধ্যে গত 1 ডিসেম্বর রায়ের দিন ও তারপর ব্রিটিশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত দুদকের আইনজীবীদের সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছে স্টিফেনসন হারুট। ওই দিন বিবিসির খবরে প্রচার হয়েছিল, এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন, কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ অ্যাপের মাধ্যমে